গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব ৮। অ্যালার্মের কৃত্রিম কর্কশ ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই বিরক্ত হল ঘুমন্ত কন্যা। বিছানায় হাত ছুঁয়ে ছুঁয়ে পৌঁছে গেল পাশে থাকা মোবাইল অবধি। আঙ্গুল ছুঁয়ে তা বন্ধ করে আরামের নিদ্রায় তলিয়ে গেল। মিনিট ১০ পর আবারও বেজে উঠল। বন্ধ করার ১০ মিনিট পর আবারও কর্ণকুহরে কড়া নাড়তে লাগল। অর্থাৎ সময় হয়ে গেছে, এবার উঠে পড়ো। বিরক্ত হয়ে মোবাইলটি আছাড় মারতে উদ্যত হল মেয়েটি। ঘুমে ব্যাঘাত ঘটানো তার ঘোর অপছন্দনীয়। তবে আছাড় মারা আর হল না, কেননা অ্যালার্ম বন্ধ হয়ে গিয়েছে। তাই স্বস্তিতে ঘুমাতে লাগল। তবে ঘড়ির কাঁটা ৮-এর ঘরে পৌঁছাতেই হুডমুড়িয়ে উঠে বসল মেয়েটি। হঠাৎই এই কর্কশ ধ্বনি কর্ণ তো নয়, বরং মস্তিষ্কে গিয়ে বিঁধেছে। দপদপ করে জ্বলছে ভেতরে। কাদো কাদো মুখশ্রী বানিয়ে বালিশে ধপ করে শুয়ে পড়ল। খানিক বাদে নিভু নিভু আঁখি জোড়া খুলতেই নিজেকে আবিষ্কার করল ভিন্ন অপরিচিত কক্ষে। ব্যাস, ঘুম পালালো পেছনের দরজা দিয়ে। বড় চোখ করে কক্ষের সিলিংয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে এই মুহূর্তে কোথায়। এই সিলিং, বিছানা, আসবাব দেখতে দেখতে সবটা স্পষ্ট হয়ে উঠল। মনে পড়ল এ তার স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। স্বস্তির নিঃশ্বাস ফেলে আরামে শুয়ে রইল। অতঃপর বিছানা ত্যাগ করে নেমে এলো। তখন ঘড়ির কাঁটা ৮:২০ দেখাচ্ছে। হতাশ হয়ে হাঁটি হাঁটি পায়ে ওয়াশরুমের দিকে এগোতে গিয়েও থমকে গেল। পিছু ঘুরে ফিরে এলো বিছানার ধারে। অপটু হাতে এলোমেলো কাঁথা, বালিশ ঠিকঠাক করতে লাগল। সেই সঙ্গে কিছু একটা বিটবিট করে চলেছে। বিছানা গুছগাছ সম্পন্ন করে কাবার্ড সংলগ্ন তার লাগেজের কাছে গেল। এক সেট চুড়িদার, পোশাক এবং তোয়ালে নিয়ে পা বাড়াল ওয়াশরুমের পানে। ৭:৩০ থেকে অ্যালার্ম সেট করা। প্রতি ১০ মিনিট পর পর বেজে উঠছিল। তবুও মিসেস চৌধুরী উঠলেন না। উনি নিজস্ব ধারা অব্যাহত রেখে ৮টার পরে উঠলেন। তাও ভালো, বাবার বাড়িতে তো ঘড়ির কাঁটা ১০ পার হলে তার সকাল হয়। এখানে তো ৯-এর পূর্বেই সকাল হয়েছে। মন্দ নয় বটে। সতেজ মনে সিঁড়ি বেয়ে নামছে সদ্য স্নাত মেয়েটি। পরনে চুড়িদার পোশাক, সিক্ত কেশে এখনও বিন্দু বিন্দু পানির অস্তিত্ব বিদ্যমান। মায়ে ভরা আঁখি যুগল লিভিং রুমে ঘুরে বেড়াচ্ছে। চেনা জনদের খুঁজে চলেছে। তবে কারোর দেখা মিলল না। ফোঁস করে শ্বাস ফেলল হিদি। লিভিং রুম পেরিয়ে আন্দাজ মতো কিচেনে গেল। সেথায় মিলল মায়ের দেখা। শাশুড়ি মা। গুড মর্নিং মা। মালিহা পরিচারিকার সঙ্গে কথা বলছিলেন। পুত্রবধূর কণ্ঠ শুনে পিছু ঘুরে তাকালেন। মিষ্টি হাসির রেখা ফুটে উঠল অধরে। গুড মর্নিং। কেমন আছিস মা? আয়, কাছে আয়। ডান হাত বাড়িয়ে কাছে আহ্বান করলেন উনি। হিদি অধর প্রসারিত করে মায়ের কাছে গেল। আলিঙ্গন করল এক পেশে। মালিহা চুমু এঁকে দিলেন ললাট কার্নিশে। আমি ভালো আছি মা। তোমার কি খবর বলো? এই তো আলহামদুলিল্লাহ। তা এত সকাল সকাল উঠলি কেন মা? আরেকটু ঘুমিয়ে নিতি। ইনু তো এখনো ওঠেনি। বেজার মনে হিদি ভাবতে লাগল এমনি এমনি কি উঠেছে। বিয়ের ১ সপ্তাহ পূর্ব হতে আম্মু তাকে একগাদা গান দিয়েছে, উপদেশ প্রদান করেছে। তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠা অন্যতম। আম্মু তো আর জানত না ওর শাশুড়িমা এত ভালো একজন মানুষ। দেরি করে ঘুম থেকে উঠলেও উনি কিছু মনে করবেন না। ভাবনা ত্যাগ করে হিদি বলল, সমস্যা নেই মা। ঘুম ভেঙে গেল তাই চলে এলাম। এবার তোমাকে একটু ডিস্টার্ব করতে পারি? মালিহা হেসে উঠলেন, ডিস্টার্ব? হ্যাঁ। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। একদম বোরিং সময় কাটছে। ইনুও ঘুমে। এখন তুমি আমার সঙ্গে এসো তো, গল্প করবে। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে হিদি বগলদাবা করে নিল। ওনাকে নিয়ে চলল লিভিং রুমে। বর এক সোফায় পাশাপাশি বসে দুজনে মনের সুখে কত গল্পগুজব করতে লাগল। তাদের গল্পের আসর ভঙ্গ হল ব্রেকফাস্ট টাইমে। পরিবারের সদস্যরা সকলে বসে। হিদি শাশুড়ি মায়ের দেখাদেখি সবাইকে রুটি সবজি পরিবেশন করতে সহায়তা করল। ইরহাম ওর পানে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। হিদি রুটির বোল হাতে ওর পাশে দাঁড়াল। মুচকি হাসি উপহার দিয়ে ২টো রুটি তুলে দিল প্লেটে। তবে স্বামী নামক মানুষটার গম্ভীরতা এবং অতিভাবস দেখে সকলের অলক্ষ্যে ভেঙচি কেটে দিল। সবজি আর পরিবেশন করল না। বেশি ভাব দেখায়। নিজেই নিয়ে খাক।
তার আর দরকার পড়ল না। মালিহা নিজে পুত্রের জন্য সবজি পরিবেশন করে দিলেন। এবার ওনার দেখাদেখি হৃদিও চেয়ারে বসল। রুটি ছিঁড়ে সবজি সমেত যেই মুখে নিল অমনি শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাল। কেউ যদি বিয়ের পর দিনই সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে মন গলানোর ভাবনা ভেবে থাকে, তাহলে সেটা ভুলে যাওয়াই ভালো। এসব সিলি ট্রিক্স কাজে দেবে না। হৃদি বিস্ময় মাখা নয়নে তাকাল। বুঝতে অসুবিধা হল না এসব তাকে উদ্দেশ্য করেই বলা। কৌতূহল দমাতে না পেরে মেয়েটা প্রশ্ন করেই বসল। ক্ষমা করবেন বাবা, আমি কাউকে পটানোর চেষ্টা করছি না। আর কেনই বা পটানোর চেষ্টা করব? বাবা সম্বোধন শুনে রাগের বহিঃপ্রকাশ করলেন এজাজ সাহেব। এই মেয়ে তুমি কাকে বাবা বলছ হা? যেখানে তোমার মতো 2 পয়সার মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে মানি না, সেখানে কে তোমার বাবা? একদম বাবা বলে ডাকবে না। সম্পূর্ণ অপ্রত্যাশিত আচরণে বা ক্রুদ্ধ হৃদি। তার অক্ষি কোলে জমায়েত হতে লাগল বিন্দু বিন্দু জল। আচমকা এমনতর আচরণ সে মানতে পারছে না। শ্বশুর বাবা এমন করে কেন বলছেন? সে 2 পয়সার মেয়ে? এতটাই নগণ্য, মূল্যহীন। শুধু শুধু রাগ করছ কেন? ও বেচারি এ বাড়িতে নতুন। ওর জানা ছিল না তোমার মতো কোটি টাকার মানুষকে বাবা ডাকতে যোগ্যতা লাগে। আসলে সবাই তো আর বাবা ডাক শোনার যোগ্য নয়। একমাত্র পুত্রের বাক্যমালা ওনার শ্রবণ ইন্দ্রিয়ে সিসার ন্যায় প্রবেশ করল। জ্বলন অনুভূত হচ্ছে শিরায় শিরায়। ইরহাম ওনার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বিপরীত দিকে বসে থাকা অর্ধাঙ্গীর পানে তাকাল। ওর মলিন বদন লক্ষ্য করে ঈষৎ কঠোরতম স্বরে বলল, আই মেয়ে, খবরদার কাঁদবে না। এত বাবার ডাকার কি আছে? তোমার নিজের বাবা আছে না? তাকে আব্বু, বাবা, পাপা যা খুশি ডাকবে। কোনো কোটি টাকার মানুষকে নয়। বুঝতে পেরেছ? হৃদির নেত্রকোণ গড়িয়ে এক ফোঁটা পানি পড়ল। দ্রুত দৃষ্টি নত করে নিল সে। লুকালো নোনাজল। রাজেদা খানম পুত্রের পানে অসন্তুষ্ট কণ্ঠে বললেন, তুই আর বুঝদার হইলি না। কনিষ্ঠ কন্যার বিদায়ের 20 ঘণ্টার বেশি অতিবাহিত হয়েছে। তার অনুপস্থিতিতে এখনই শ্মশানে পরিণত হয়েছে গোটা ফ্ল্যাট। চারিদিকে নীরবতা। কোথাও হইহুল্লোড়, কিচিরমিচির নেই। সব নীরব। হইচই করার মানুষটি যে অনুপস্থিত। নেই। কে করবে শোরগোল? ফারহানা একাকী আপনমনে কর্মরত থাকছেন। সবটুকু যন্ত্রণা, কষ্ট লুকানোর চেষ্টা করে চলেছেন অবিরাম। নাজরিন তা দেখেও নীরব। বুঝতে পারছেন এই যাতনা সহজে দূরীকরণ হওয়ার নয়। যদি না। ভাবনায় ছেদ পড়ল। ফারহানার মোবাইলে রিং হচ্ছে। কল করেছে কেউ। মাতি হৃদয় তো। কিচেন হতে এক প্রকার ছুটে গেলেন উনি। লিভিং রুমে টেবিলের উপর রাখা মোবাইলটি হাতে নিতেই অধর কোণে ফুটে উঠল তৃপ্তিকর আভা। উনি দ্রুত কল রিসিভ করলেন। হ্যালো হিদি। আমার মা। কেমন আছিস? আবেগতাড়িত হয়ে পড়ল মেয়েটা। বেলকনিতে দাঁড়িয়ে বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে করতে মৃদু স্বরে বলল, আমি ভালো আছি আম্মু। তোমরা সবাই কেমন আছো? আব্বু ভালো আছে? এতগুলো ঘণ্টা বাদে মায়ের সঙ্গে যোগাযোগ। মনপ্রাণ ঢেলে কথোপকথনে লিপ্ত হল মেয়েটি। তবে বুদ্ধিমত্তার সঙ্গে এজাজ সাহেবের আচরণ গোপন করে গেল। প্রশংসা করল সকলের। ওপাশে থাকা ফারহানা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুকরিয়া আদায় করলেন রবের। দোয়া করলেন মেয়ের সুন্দর ভবিষ্যৎ, সুখের সংসারের জন্য। রবির উত্তপ্ত কিরণে আলোকিত হয়ে উঠেছে বসুন্ধরা। দলীয় পার্টি অফিসে উপস্থিত ইরহাম। আয়তাকার এক টেবিলকে কেন্দ্র করে বসে দলের ঊর্ধ্বতন সদস্যবৃন্দ। সভাপতি সাহেব বলে চলেছেন, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। মাত্র 3 মাস। এবার প্রথমবারের মতো আমরা তরুণ কাউকে মনোনীত করছি। বিগত বছরগুলোতে অভিজ্ঞতার আলোকে মনোনয়ন করা হয়েছে। এখন সময় বদলেছে। তারুণ্যের জয়গান চারিদিক। যে কোনো খাতে তরুণরা এগিয়ে। রাজনীতিতেও পিছিয়ে নেই। আশা করি তারুণ্যের এই জয়গান অব্যাহত থাকবে চৌধুরীর মাধ্যমে। ইরহাম নম্র স্বরে সম্মতি পোষণ করল। জিবি ইনশাল্লাহ। আমি নিজের সেরাটা দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করব। দলের একজন সিনিয়র সদস্য কিছুটা বিদ্রূপের স্বরে বলল, সব জায়গায় তারুণ্যের জয়গান চলছে তা ঠিক। তাই বলে অভিজ্ঞতার দরকার নেই এমনটাও নয়। চৌধুরী তো সবে এ লাইনে এসেছে। এখনই ওকে দাঁড় করানো উচিত হচ্ছে। তাও আবার বিপক্ষে রয়েছে আজগর মল্লিকের মতো বাঘা প্লেয়ার।
দলীয় সভাপতি বললেন, চৌধুরী না হয় রাজনৈতিক জীবনে নতুন। আমি তো নই। অভিজ্ঞতা এবং বিচক্ষণতা দুই আমার রয়েছে। আশা করি আমার দূরদর্শিতা ভুল প্রমাণিত হবে না। নেতিবাচক জবাবে ওই সদস্য সন্তুষ্ট হতে পারল না। এর মধ্যে আবার কয়েকজন দলীয় সদস্য ইরহাম চৌধুরীর পক্ষে। এতে ওনার অন্তরে জ্বলন্ত বহনি শিখা তোলপাট করতে লাগল। আরও কতক্ষণ দলীয় মিটিং চলল। অবশেষে সভা ভঙ্গ হল। উঠে দাঁড়াল সকলে। প্রস্থান করতে লাগল সভাকক্ষ হতে। ইরহাম ধীর পায়ে দলের সভাপতির কাছে গেল। সেরে নিল কিছু দরকার আলাপন। কথোপকথন সমাপ্ত করে ইরহাম যেই প্রস্থান করবে তখনই সভাপতি বললেন, নতুন জীবনের জন্য শুভকামনা চৌধুরী। আল্লাহ তোমাদের দুজনকে সুখী করুন। ইরহাম মুচকি হেসে শুকরিয়া আদায় করল। উনি মৃদু হেসে পছন্দের শিষ্যর কাজ চাপড়ে দিলেন। আনন্দাঙ্গন এর স্টাডি রুম। ইরহামের অন্যতম পছন্দের স্থান। নীরব জায়গা। দেশি বিদেশি বইয়ের রকমারি সমারোহ সেথায়। দেয়ালের 3 পার্শ্বে ওয়াল লাইব্রেরি গঠিত। মধ্যখানে টেবিল, চেয়ার, টেবিল ল্যাম্প সহ যাবতীয় আসবাব। প্রায় রাতের অনেকটা সময় এখানেই অতিবাহিত করে থাকে ইরহাম। তাই এ কক্ষের পরিচ্ছন্নতা আবশ্যক। যথারীতি মালিহা একজন পরিচারিকার সঙ্গে এখানকার পরিচ্ছন্নতা নিশ্চিত করছেন। সে মুহূর্তে কক্ষে প্রবেশ করলেন পল্লবী। মালিহার ভাবি হন উনি। রাহিদের মা এবং ইরহাম ইনায়ের মামি। উনি এসে সারা কক্ষে চোখ বুলিয়ে নিলেন। বাব্বাহ, বই তো আরও বেড়েছে। মালিহা পিছু ঘুরে ভাবিকে দেখে হাসলেন। হা ভাবি, ছেলে আমার বই কিনে কিনে পুরো ঘর ভরে ফেলছে। বইপ্রেমী কিনা? তাই তো দেখছি। কিনে কিনে ঘর বোঝাই করবে। আর সেসব পরিষ্কারের দায় তোমার। কথাটা মালিহার ঠিক পছন্দ হল না। তবুও উনি দ্বিরুক্তি করলেন না। কাজে মনোনিবেশ করলেন। সুযোগ পেয়ে পল্লবী বলে উঠলেন, তা তুমি একা কেন? তোমার আদরের বৌমা কোথায়? শাশুড়ি এখানে খাটুনি খেটে মরছে। আর সে কিনা আয়েশ করছে। চমকালেন মালিহা। এবার জবাব দিতে বাধ্য হলেন। তুমি এসব কি বলছো ভাবি? মেয়েটা এ বাড়িতে নতুন এসেছে। সবে 2 দিন। এর মধ্যে ওকে দিয়ে আমি ঘর পরিষ্কার করাবো? এতটা খারাপ ভাবো আমায়? আরে না না। তা বললাম কোথায়? আমি তো বলছিলাম, ও ছোট ভাবি। সংসারের দায়িত্ব নেয়ার জন্য সারাটা জীবন পড়ে আছে। সময় হলে আমি নিজেই ওকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হব। পল্লবী উপহাস করে বললেন, আহ্লাদ দিয়ে এতটা মাথায় তুলো না যে নামানো কষ্টকর হয়ে যায়। মালিহা এ কথার পৃষ্ঠে কিছু বলতে উদ্যত হলেন তখনই